আচ্ছা, আজকে যে বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্কে আজকের ক্লাসটিতে আমি আলোচনা করব এবং সবাই কিন্তু ক্লাসটা খুব ভালোভাবে করবে। দেখো, প্রথমত আমি যদি বলি যে ফান্ডামেন্টাল মানে তোমার হচ্ছে রাইটস অলরেডি আমরা পড়িয়েছি আগে, বা মৌমিতা ম্যাডামও পড়িয়েছে, এই টপিকটার উপর আলোচনাও হয়েছে আগে। এবং আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, ফান্ডামেন্টাল ডিউটিস বলতে গেলে বোঝা যাচ্ছে মৌলিক দায়িত্ব। এবার দেখো, মৌলিক দায়িত্বর কথা যদি বলি, এটা আমাদের ভারতের সংবিধানের কত নম্বর ধারায় আছে, তাহলে বলতে হবে 51 এর এ নং ধারায়। মানে 51 নং ধারার মধ্যেও কতগুলো উপধারা রয়েছে, তাহলে এই ধারার মধ্যে কতগুলো উপধারা থাকে, তাহলে 51 এ নং ধারায় কিন্তু রয়েছে মৌলিক দায়িত্বের কথা। এবং যদি বলে কত নাম্বার পার্টে রয়েছে, তাহলে 4 এর এ নাম্বার পার্টে কিন্তু রয়েছে তোমার হচ্ছে ফান্ডামেন্টাল তোমার হচ্ছে ডিউটিস বা ফান্ডামেন্টাল ডিউটিসকে আমরা বলছি মৌলিক দায়িত্ব। ঠিক আছে, তো এবার আমাদের প্রশ্ন আসতেই পারে যে ভারতীয় সংবিধান যখন প্রণীত হলো তখন কিন্তু ভারতীয় সংবিধানের যে বিভিন্ন বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে অ্যাডপ্ট করা হয়েছে এবং সংবিধানের বিষয়বস্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের দেশের সংবিধানটা রচিত হয়েছে। বিভিন্ন দেশে যেই দেশে যেটা ভালো সেই দেশ থেকে সেটা নিয়ে কিন্তু আমাদের সংবিধান রচিত হয়েছে। তাহলে এই মৌলিক দায়িত্বের ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে বলতে হবে সোভিয়েত রাশিয়া থেকে বা সোভিয়েত ইউনিয়ন থেকে বা বলতে পারি ইউএসএসআর। ঠিক আছে, এই তিনটে নাম মনে রাখবা। অপশনে তোমরা ইউএসএসআরও পেতে পারো, অথবা সোভিয়েত রাশিয়াও পেতে পারো, অথবা সোভিয়েত ইউনিয়নও পেতে পারো। এই টপিকের উপরে অলরেডি তোমাদের পিডিএফ দেওয়া কিন্তু ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায় কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার ওপরে আহিলি প্রকাশনী মানে আমাদের যে প্রকাশনী আছে সেই প্রকাশনীর কিন্তু বই বেরোচ্ছে এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ 2 থেকে 3 দিনের মাথায় তোমরা কিন্তু বই পেয়ে যাচ্ছ। ক্লিয়ার, সেই বইটাও তোমরা নিয়ে নিতে পারবে যদি অবশ্যই নেবে, কারণ বইটা পড়া ভালো। সবসময় স্টুডেন্টদের কাছে বই থাকাটা সবচেয়ে ভালো। ঠিক আছে, বইয়ের উপরে কিন্তু কেউ নই আমরা। আমি যেমন হিস্ট্রি বই লিখি, এমন তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের উপরে বইও কিন্তু আমিই লিখছি। ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের উপরে বইও আমি লিখছি এবং যাদের হিস্ট্রি আছে হিস্ট্রি মেজর বই কিন্তু আমার লেখা কমপ্লিট, সেটাও কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে তোমরা মার্কেটে পেয়ে যাবা। ঠিক আছে, তো যাই হোক, আজকে আলোচনার বিষয় যেটা যে মৌলিক দায়িত্ব, সেই মৌলিক দায়িত্ব নিয়ে আজকের ক্লাসটিতে আমি আলোচনা করছি। সবাই কিন্তু শুনবে ভালো করে। দেখো কি বলছে ভারতের সংবিধানে, এটা কোথা থেকে নেওয়া হয়েছিল মৌলিক দায়িত্বের প্রসঙ্গটা, কে পারবে? এখনই বলে দিলাম আমি। ভারতের সংবিধান 51 নং ধারা থেকে স্যার, 51 এ নং ধারা থেকে নেওয়া, মানে ধারায় আর কি বর্ণিত হয়েছে এটা মৌলিক দায়িত্ব। আর পার্ট নাম্বার কত নাম্বার পার্টে? 4 এর এ নাম্বার পার্টে। এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই ধারণাটি বলো, কোন দেশ থেকে নেওয়া হয়েছে ধারণাটি? সোভিয়েত রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত রাশিয়ার ওকে ওকে, এবার দেখো কি বলছে, ভারতীয় সংবিধান যখন কার্যকরী হয় তখন কিন্তু এই মৌলিক দায়িত্বটা ছিল না, এটা কিন্তু পরবর্তীকালে যুক্ত করা হয়েছে। তাহলে ভারতের সংবিধান যখন তোমার হচ্ছে তৈরি হয়েছিল তখন কিন্তু এই মৌলিক দায়িত্বটা ছিল না, তাহলে মৌলিক দায়িত্বটা কিন্তু কি হয়েছিল পরবর্তীকালে এখানে যুক্ত করা হয়েছিল, এটা মাথায় রাখবে। হ্যাঁ, 1976 খ্রিস্টাব্দের 42তম যখন সংবিধান সংশোধনী হলো তখন কিন্তু কি করা হলো, এই মৌলিক দায়িত্বটা ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো। তাহলে বিভিন্ন সময় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে, ভারতীয় সংবিধানের সংশোধন বিভিন্ন সময় হয়েছে। তাহলে যখন 42তম বার যে আমাদের ভারতের সংবিধান সংশোধনী যখন হয়েছিল তখন কিন্তু এই ফান্ডামেন্টাল যে আমরা ডিউটিসের প্রসঙ্গটা যে আসলো সেটা কিন্তু ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে 1976 সালে। কত নম্বর সংবিধান সংশোধনী বললাম? তোমার হচ্ছে 51। ঠিক আছে, মনে রাখবে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটা যুক্ত করা হয়েছে। দেন কি বলছে, কয়েকটা জিনিস মনে রাখবা। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে তোমার প্রথমত যখন মৌলিক দায়িত্ব এটা যুক্ত করা হলো তখন কিন্তু প্রথম অবস্থায় মৌলিক দায়িত্ব ছিল 10টা, কিন্তু পরবর্তীকালে আরো একটা যুক্ত করা হয়েছে। তাহলে হচ্ছে মৌলিক অধিকারের মানে এখন মৌলিক দায়িত্ব কয়টা দাঁড়ালো? প্রথমে মৌলিক দায়িত্ব কটা ছিল? 10টা, তাহলে 11টা পরে যুক্ত করার পরে 11টা দায়িত্ব কিন্তু 11টা হলো। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ। প্রত্যেকটা জিনিস যখন আমরা পড়বো এই
মানে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, তখন কিন্তু প্রত্যেকটা ডাটা মানে তথ্যমূলক পড়াগুলো আমরা পড়বো। তথ্য কেন পড়বো? কারণ আমাদের তো এখানে এমসিকিউ আসবে, 30টা এমসিকিউ আসবে এবং প্রতিটা প্রশ্নের জন্য 2 করে নাম্বার, এবং এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। যেই প্রশ্নগুলো আমি আলোচনা করলাম সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আসবেই আসবে, এবং খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। আচ্ছা, তাহলে বর্তমানে মৌলিক দায়িত্ব কতগুলো রয়েছে যদি বলে, কয়টা বলবা? 11টা। আচ্ছা, 11টা। হ্যাঁ, দেখো এই মৌলিক দায়িত্বগুলো ভারতীয় নাগরিকরা চাইলে পালন করতেও পারে, আবার চাইলে নাও পালন করতে পারে। এটা কিন্তু বাধ্যতামূলক নয়। সাপোজ মনে করো আমাদের কি করা হয়েছে, দেখবা যে আমরা যারা ছাত্রছাত্রীরা যারা রয়েছে, আমি টিচার রয়েছি তোমাদের, তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের দায়িত্ব কি বৃদ্ধ বয়সে আমাদের বাবা মাদের দেখা, এটা কিন্তু আমাদের দায়িত্ব। কিন্তু কোনো ছেলে যদি তার বাবা মাকে যদি না দেখে তাকে কি থানায় ধরে নিয়ে যাবে? তখনও কিন্তু ধরে নিয়ে যাবে না। কেউ কেউ তার বাবা মাকে দেখে, আবার কেউ কেউ তার বাবা মাকে বৃদ্ধ বয়সে হলে পারে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দায়িত্ব, তাহলে দায়িত্বগুলো পালন তুমি করতেও পারো আবার নাও করতে পারো। তাহলে ভারতীয় সংবিধানে যে 11টি দায়িত্বের কথা বলা হয়েছে সেই দায়িত্বগুলো আমরা পালন করতেও পারি আবার নাও করতে পারি, কিন্তু পালন করতে হয়, ঠিক আছে? দায়িত্ব তো প্রতিটা নাগরিকের একটা দায়িত্ব থাকে। যেমন আমাদের বাড়ির সামনে সাপোজ মনে করো প্রত্যেকের বাড়ির সামনে একটা নর্দমা রয়েছে, সেই নর্দমা বা নালাটা পরিষ্কার করা তোমার দায়িত্ব। তোমার বাড়ির সামনে নালাটা বা নর্দমাটা পরিষ্কার করা তোমার দায়িত্ব, তাহলেই তো আমার বাড়ির সামনে নালাটা বা নর্দমাটা পরিষ্কার থাকবে। এবার যেমন মনে করো, সাপোজ মনে করো আমার বাড়ির সামনে যে নদীটা প্রবাহিত হয়েছে সেই নদীর মধ্যে মানুষ মানে গিয়ে অনেক কাঁচরা, অনেক নোংরা আবর্জনা, অনেক কিছু ফেলে, তাই না? তাহলে নদীটাকে জঞ্জাল মুক্ত রাখা কি, এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। নদীকে জঞ্জাল মুক্ত রাখা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে এবার নদীকে কেউ যদি ভাবে যে আমি পরিষ্কার করব না বা জঞ্জাল মুক্ত রাখবো না, তাহলে সেটা তার দায়িত্ব, কিন্তু আমাদের দায়িত্বগুলো পালন করতে হয়। এবার আমরা জেনে নেব যে এই যে দায়িত্বগুলোর কথা আমি বললাম, কি এই দায়িত্বগুলো একটু জেনে নেব, ঠিক আছে? আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে দেই তোমাদের, সেটা হচ্ছে এখানে একটা ডাটা আছে বা তথ্য আছে, বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য অবশ্য পালনীয় 10টি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল সংবিধানে। 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু যে 11 নম্বরটা এসেছিল সেটা কিন্তু 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে এসেছিল। আমি কিন্তু কিছুক্ষণ পরে আবার এই প্রশ্নটা তোমাদের করব, মনে রাখবে। তাহলে প্রথমত এখান থেকে যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দেখো আমাদের মানে পরীক্ষায় আসবে না যে মৌলিক দায়িত্ব কোনগুলো কোনগুলো, হ্যাঁ মাল্টিপল চয়েসের প্রশ্নে আসতেই পারে নিম্নলিখিত কোনটি মৌলিক দায়িত্বের অন্তর্গত, আমার আসতেই পারে। আমি সেই 11টা নিয়ে পরে আলোচনা করছি, এটা চলে যাবে আমাদের মানে ডিসকাস বা বর্ণনা মানে বর্ণনামূলক বা আলোচনামূলক প্রসঙ্গে চলে আসবে। কিন্তু যখন তোমাদের ডাটা বা তথ্যগুলো দিচ্ছি যে মৌলিক দায়িত্ব, এটা 51 এ নং ধারায় রয়েছে, কত নাম্বার পার্টে রয়েছে, তাহলে বলতে হবে পার্ট 4 এর এ পার্টে রয়েছে। দেন যদি আমরা বলি যে মৌলিক ধারণা মানে মৌলিক যে দায়িত্বের ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। যদি বলেন যে এটা কততম সংবিধান সংশোধনে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল ভারতের সংবিধানের সাথে, তাহলে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে যে সংবিধান আছে সেই সংবিধানে যুক্ত হয়েছিল। কিন্তু প্রথম অবস্থায় তোমার হচ্ছে মানে মৌলিক দায়িত্বের সংখ্যা ছিল 10টি, কিন্তু পরবর্তীকালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে এটা ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল 11 নম্বরটা। ফলে এখন বর্তমানে মৌলিক দায়িত্বের সংখ্যা দাঁড়িয়েছে 11টায় এসে। তাহলে এইটুকু আমাদের খুব গুরুত্বপূর্ণ মৌলিক দায়িত্ব থেকে। তোমাদের এমসিকিউ এর যদি প্রশ্ন আসে এই কটার মধ্যে থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো আসবে। এবার আমরা চলে আসবো, জেনে নেব মৌলিক দায়িত্বগুলো কি কি সেটা একটু জেনে নেব, ধ্যান দেবে। বলছে প্রথমত সংবিধানকে মান্য করতে হবে, অবশ্যই আমাদের আমরা মানে প্রত্যেকেই দেশের নাগরিক, আমাদের সংবিধানকে তো আমাদের মানতে হবে, এবং সংবিধানের আদর্শ, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন কিন্তু আমাদের করতে হবে, এগুলো করতে হয়। এবার মনে করো তুমি যদি না করো কেউ কিছু বলবে, তোমাকে কেউ কিছু পিটাবে, তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে থানায় পুলিশ, কখনোই নয়। তাহলে মৌলিক দায়িত্বটা আমাদের মানতে হয়, আমারও বলছি আমি মৌলিক দায়িত্বটা মানতে হয়। যেমন সাপোজ মনে করো 15ই আগস্টে আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা ফ্ল্যাগ হোস্টিং করবো 15ই আগস্টে। কিন্তু তুমি যদি 15ই আগস্টে ফ্ল্যাগ হোস্টিং না করো, কেউ কি কিছু বলবে তোমাকে? কেউ কিন্তু কিছু তোমাকে বলবে না, কিন্তু আমার দায়িত্ব এটা তুমি একটা নাগরিক হওয়ার তাগিদে
তোমাকে এগুলো সেলিব্রেট করা তোমার দায়িত্ব। ভারতীয় জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা, সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, এগুলো কিন্তু তোমার দায়িত্বের মধ্যে পড়ছে, বিষয়গুলো মনে রাখবে। 2 নম্বর বলেছে যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সেগুলিকে পোষণ করতে হবে এবং অনুসরণও করতে হবে। আবারও বলছি, আমাদের দেশের যে স্বাধীনতার যে আদর্শগুলো ছিল সেই আদর্শগুলোকে আমাদের কিন্তু সংরক্ষণ করতে হবে, শ্রদ্ধা করতে হবে, এগুলো একটু মাথায় রাখতে হবে। দেন 3 নম্বর বলছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতিকে সমর্থন এবং সংরক্ষণও করতে হবে। বোঝা গেল কি বললাম? ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতিকে সমর্থন করতে হবে এবং সেগুলিকে সংরক্ষণ করতে হবে। নেক্সট বলছে দেশ রক্ষা ও জাতীয় সেবা কার্যে আত্মনিয়োগ করতে হবে। যদি আমাদের কখনো সাড়া পড়ে যে তোমাকে দেশের কাজে আত্মনিয়োগ করতে হবে, অবশ্যই করতে হবে। দেন বলছে 5 নম্বর বলেছে ধর্মমত, ভাষাগত, অঞ্চলগত এবং শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ববোধকে সম্প্রসারিত করতে হবে, এটাও বলেছে কিন্তু। দেন বলেছে 6 নম্বর বলেছে আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান করতে হবে এবং সেগুলিকে সংরক্ষণও করতে হবে। 7 নম্বর বনভূমি, নদী এবং হ্রদ এবং বন্যপ্রাণী সহ সমস্ত যে তোমার হচ্ছে দেশের যে সংস্কৃতিগুলো আছে বা পরিবেশ যে রয়েছে সেই পরিবেশকেও কিন্তু তোমার হচ্ছে পরিবেশের প্রতি আর কি একটা মমত্ববোধ কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে বা মমত্ববোধ কিন্তু থাকতে হবে। নেক্সট 8 নম্বর বলেছে কি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ এবং অনুসন্ধিৎসা এবং সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধনও করতে হবে। আচ্ছা, তারপরে বলেছে জাতীয় সম্পত্তি সংরক্ষণ করতে হবে এবং হিংসার পথ পরিহার করতে হবে। হিংসা করা যাবে না একে অপরের সঙ্গে। নেক্সট বলেছে 10 নম্বর সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত এবং সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে। এবং ফাইনালি যেটা 11 নম্বর পরবর্তীকালে যুক্ত হয়েছিল 2002 সালে তোমার হচ্ছে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, সেটা হলো যে শিশু শ্রমিকের কথাটা বলা হয়েছিল। 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু পিতামাতা এবং অভিভাবকদের পালনীয় একটা মৌলিক কর্তব্য আমরা বলতে পারি। ঠিক আছে, মৌলিক কর্তব্য বা মৌলিক দায়িত্ব আমরা কিন্তু এটা বলতে পারি। তো আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটা, বুঝতে পারলে। এবং তোমাদের কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর এখন উত্তর দেখি কে কে দিতে পারে। আচ্ছা বলো তো, ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন পার্টে বর্ণিত হয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? কি হবে? আচ্ছা, পরের কোশ্চেন, ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য এর উল্লেখ রয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 51 এ নং। মানে কিন্তু ধারা, হ্যাঁ এটা মনে রাখবা, অনুচ্ছেদ মানে ধারা। ওকে, নেক্সট, সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণার অন্তর্ভুক্তির প্রধান কারণ? কেন এই মৌলিক মানে যেটা ফান্ডামেন্টাল ডিউটিস আমরা দেখলাম, মানে মৌলিক দায়িত্ব, এই মৌলিক দায়িত্বগুলো কেন আনলো সংবিধানে? কিসের জন্য? অপশন দিচ্ছি, মনে রাখো। মৌলিক অধিকারের অপব্যবহার রোধ করার জন্য, অসাংবিধানিক কার্যকলাপ সংযত করার জন্য, না শাসন বিভাগের বর্ণিত ক্ষমতা সংযত করার জন্য, না মৌলিক অধিকারকে অর্থবহ করার জন্য? কি হবে বলো তো? স্যার মৌলিক অধিকারকে অর্থবহ করার জন্য, অসাংবিধানিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য। মানে আমরা যেন অসাংবিধানিক যে সংবিধান বিরোধী যেন কাজকর্ম না করি, তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। কেউ যেন, কোনো মানুষ যেন সংবিধান বিরোধী কাজ না করে। আমাদের সংবিধানে যে রুলস এন্ড রেগুলেশন গুলো করা হয়েছে, যে নিয়ম কানুনগুলো বর্ণিত হয়েছে, যে আইনগুলো বর্ণিত হয়েছে, সেগুলো যেন মানুষ না ভাঙে, মানুষ যেন সত্যের পথে চলে, যার জন্য অসাংবিধানিক কাজকর্ম যেন মানুষ না করতে পারে, যার জন্য কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিসটা পরবর্তীকালে আনা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা 11তম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছিল? 86তম। বলো তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক দায়িত্বের ধারণাটি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? 42তম। ভেরি গুড। আচ্ছা, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? সোভিয়েত রাশিয়া। ঠিক আছে, তো আজকের এই
তোমাদের পলিটিক্যাল সায়েন্স থেকে এই টপিকটা পড়ালাম। আশা করি তোমরা প্রত্যেকেই আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাস আমি এই সপ্তাহে তোমাদের আরো একটা ক্লাস নেব। আমি গ্রুপে জানিয়ে দেবো একদিন আগে আমি তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের কবে আবার ক্লাস নেওয়া হবে। তোমাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে, আমাদের ইতিমধ্যে সেন্টারে 450 ছাত্রছাত্রী কিন্তু অলরেডি হয়ে গেছে, যারা কিন্তু আমাদের কাছে সেকেন্ড সেমিস্টারে পড়ছে। তোমরা এই গ্রুপে যে আছো এই গ্রুপেই দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমার একটা বিষয় জানা ছিল না যে এখানে মোটামুটি 100-এর উপরে স্টুডেন্ট গুগল ক্লাসরুমে ক্লাস করতে পারছে না মেবি, কারণ 100-এর উপরে স্টুডেন্ট জয়েনই করতে পারছে না আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, কোনো কারণবশত হয়তো আমার এটা জানা ছিল না। আজকে যেহেতু প্রথমবার এতজন স্টুডেন্ট জয়েন করলো, তো যেদিন মনে করো বিএসসি আন্ডারস্ট্যান্ডিং হবে সেদিন আমি ইউটিউব লাইভের মাধ্যমে ক্লাসগুলো নিতে হবে। আর যেগুলো তোমাদের মাইনর বা অন্যান্য সাবজেক্ট যেগুলো হবে সেগুলোর ক্ষেত্রে তোমাদের ডাইরেক্টলি তোমরা এটা ক্লাসটা আমি রেকর্ডেড করে নিলাম, ওই জন্য যেন কারো কোনো অসুবিধা না হয়, পরে বাকিরা যেন ক্লাসগুলো পেতে পারে, যার জন্য এটা আমি পুরোটা রেকর্ড করে নিলাম। আমি এটাকে প্রোভাইড করে দেবো এবং তোমরা বাকিরা ক্লাসগুলো দেখতে পাবে। আর খুব তাড়াতাড়ি আমাদের বাকি সাবজেক্টগুলো যেটা এমডিসি আছে, মাইনর আছে, সেগুলো আমাদের শুরু হবে এবং সেগুলো রেকর্ডেড ক্লাস তোমরা আজকে থেকে ইউটিউব চ্যানেলে পাবে। ঠিক আছে, কিছুক্ষণ পরেই দেখবে একটা এমডিসি মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের উপরে ক্লাস যাবে। তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো করবে। ঠিক আছে, কারো কোনো প্রবলেম থাকলে, ডাউট থাকলে সেগুলো আমি খুব তাড়াতাড়ি ক্লিয়ার করব। একদিন খালি তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন নিয়ে আসবো তোমাদের জন্য এবং তোমাদের যত রকম ডাউট আছে সেই ডাউটগুলো তোমরা ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকছে। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। স্যার একটা কথা আছে। সুস্থ থেকো। 1 সেকেন্ড ওয়েট করো। হ্যালো স্যার।